কে আপনি কিভাবে দেখেন, একমত কিনা বা কোনো দ্বিমত থাকলে? তখন স্বাভাবিকভাবে এই ঘটনা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত মনে হবে, কিন্তু জনগণের যে ক্ষোভ, সেই ক্ষোভের যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এই ধরনের ঘটনা এখন ঘটেছে, সামনে হয়তো ঘটবে। তবে এক্ষেত্রে সবথেকে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সরকারকে। আমরা ইতিমধ্যে আসলে সরকারের ব্যর্থতা দেখছি, এবং গতকালকের যে ঘটনা, এই ঘটনা আসলে সরকারের ব্যর্থতার কারণেই ঘটেছে। সরকার যদি গণহত্যার বিচারে তৎপর হতো, আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের গ্রেপ্তারে তৎপর হতো, শেখ পরিবার বলেন বা আওয়ামী লীগের হাইকমান্ড বলেন তাদের গ্রেপ্তারে এবং বিচারে যদি তৎপর হতো, তাহলে জনগণ কিন্তু সান্ত্বনা পেত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের সহযোগিতায় আসামিরা জামিন পাচ্ছে। 572 জন আওয়ামী লীগের দোসররা জামিন পেয়েছে উপদেষ্টাদের সহযোগিতায়। তাছাড়া কে সহযোগিতা করলো? আচ্ছা, উপদেষ্টাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই আওয়ামী লীগের ফেসিবাদ আবার ফিরে আসছে এবং তারা জামিন দেওয়ার জন্য বলছে। আমি একটি ঘটনা বলবো, সেটি হলো দেখেন, সাবের হোসেন চৌধুরী এবং পরিকল্পনা মন্ত্রী মান্নান তারা জামিন পেল কিভাবে? আমার জেলা ঝিনাইদহ, সেখানকার 2 জন এমপি জামিন পেয়েছে কিভাবে? উপদেষ্টারা যদি সহযোগিতা না করতো তাহলে এই দামি এমপিরা, মন্ত্রীরা তারা কি জামিন পায়? দেখেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এই যে আদিবরা, তারা কিন্তু সরকারের এই যে অমনোযোগিতা, এক্ষেত্রে বারবার সমালোচনা করছে। আমরা গতকাল 64 জেলায় আমরা গণহত্যার বিচারের দাবিতে আমরা ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি। কেন্দ্রীয়ভাবেও আমরা আমাদের কর্মসূচি পালন করেছি এবং আমরা ঘোষণা দিয়েছি যে গণহত্যার বিচার যদি সরকার না করে তাহলে প্রয়োজনে আগামী 48 ঘন্টার মধ্যে যদি সরকার তার অবস্থান স্পষ্ট না করে আমরা প্রয়োজনে যমুনা ঘেরাও করব। দেখেন, এই যে 32 নম্বর এখন আওয়ামী লীগ নাই, উবায়দুল কাদেরের বাড়িতে উবায়দুল কাদের দায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের যে সকল বাড়িতে হামলা করা হচ্ছে সেখানে কিন্তু কোনো আওয়ামী লীগ নাই। এগুলো হয়তো জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ কোথায় আছে? আওয়ামী লীগ আছে সচিবালয়ে, কিন্তু সেই সচিবালয়ের আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদেরকে কারা পুনর্বাসিত করলো? ইতিমধ্যে গণমাধ্যমে আপনি খবর দেখেছেন যে আওয়ামী লীগের তালিকার ডিসিএসপিরা নিয়োগ পেয়েছে, এবং আপনি সাংবাদিক হিসেবে সর্বত্র যান, খোঁজখবর নেন, দেখবেন যে যারা আওয়ামী লীগের আমলে সুবিধা পেয়েছে সেই সকল কর্মকর্তারা কিন্তু তারা এই সরকারের আমলেও সুবিধা পাচ্ছে। উপদেষ্টা পরিষদে আসেন, বৈষম্য বিরোধী নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী কমিটি বা নাগরিক কমিটি প্রতিবাদ জানিয়েছে। ফারুকী এবং বসিরকে নিয়ে তারা কিন্তু তীব্র সমালোচনা করেছে। এই যে ধানমন্ডি 32 আপনি ভাঙলেন, যে উপদেষ্টা বলল 7 আগস্ট যে প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে সবার আগে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি সংস্কার করা এবং সেই বাড়ি ভিজিট করা, এই যে আপনি উপদেষ্টা পরিষদ গঠন করলেন, দেখেন সরকারের যে বক্তব্য, যদি আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিশ্লেষণ করি তাহলে এটা আসলে দায়সারা বক্তব্য। আওয়ামী লীগের আমলে এই ধরনের বক্তব্য আমরা অসংখ্য বক্তব্য দেখেছি। সাংবাদিক হিসেবে, একজন সুবিচারক হিসেবে, একজন রাজনীতিক হিসেবে আপনি যদি বিচার বিশ্লেষণ করেন, প্রত্যেকটা লাইন পড়েন, তাহলে এটা দায়সারা বক্তব্য। আমি বলবো এই ঘটনার দায় সরকারকে নিতে হবে, কোনোভাবেই সরকার দায় এড়াতে পারে না। এবং এই ধরনের ঘটনা যদি আপনার অনারবত ঘটতেই থাকে তাহলে আইনের শাসন তো আসলে প্রতিষ্ঠা পাবে না। করতে চাই, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চায়। এই ধরনের ঘটনা মনে করেন গতকাল ঘটলো, আজকে ঘটছে, 5 মাস পরে ঘটবে, আরো 5 মাস পরে ঘটবে। এইভাবে যদি ধারাবাহিকভাবে ঘটতেই থাকে তাহলে সরকার কি করতে? চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেছে। যেদিন হাসিনা পালিয়েছে, উবায়দুল কাদের সহ আওয়ামী লীগের সবাই কিন্তু তল্পি তল্পা নিয়ে পালিয়েছে। এখন সরকারের দায়িত্ব গণহত্যার বিচারটা দ্রুত সময়ের মধ্যে করা এবং একই সাথে বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধনটা স্থগিত করা। এর মাধ্যমে যেটি হবে, জুনায়েদ আহমেদ পলকরা বলতে পারবে না যে চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ। এবং একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ছন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু ওই ব্যানারটা যেটিকে কেন্দ্র করে সংগঠিত হয়ে তারা গণহত্যা চালিয়েছে, যদি ওই ব্যানারটা আওয়ামী লীগ পতনের আগেও যেমন ছিল এখনো যদি সেরকম থাকে, তাহলে আওয়ামী লীগ কিন্তু সবসময় এইভাবে শেখ হাসিনা অডিও রেকর্ড ফাঁস করবে, নেতাকর্মীদেরকে উস্কানি দেবে এবং এইভাবে কিন্তু তারা গণসংযোগ করবে এবং আপনার লিফলেট বিতরণ করবে। আমি সর্বশেষ বলবো, দেখেন, গণসংযোগ কর্মসূচি পালন করব, আমরা হরতাল অবরোধ কর্মসূচি পালন করব, লিফলেট বিতরণ দেব, বাজারে বাজারে প্রত্যেকটা জেলা শহরে আওয়ামী লীগ গণসংযোগ কর্মসূচি পালন করেছে। আপনি দেখেছেন পুলিশ আছে, যৌথ বাহিনী আছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এরপরে গ্রেপ্তার হচ্ছে না।
তার মানে কি? তার মানে একদিকে এই সরকারের লোকজন সাপ হয়ে দর্শন করছে, অন্যদিকে উজা হয়ে ঝাড়ছে। এই হচ্ছে চরিত্র। আপনি একদিকে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটাচ্ছেন, অন্যদিকে আপনি দায় সারা বক্তব্য দিচ্ছেন। এই দায় আমি মনে করি বাংলাদেশে যে মব ভায়োলেন্স হচ্ছে এর দায় এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না। তারা আইনের শাসন যদি প্রতিষ্ঠা করত অবশ্যই হলো মানে সবাই জড়ো হচ্ছিল বা ভাঙচুরের চেষ্টা চালাচ্ছিল। দিকে যাওয়া হয় নাই। তাহলে তো আপনি নিশ্চয়ই জানেন না এসকেভেটর কে দিয়েছে বা কারা দিয়েছে, জানেন কিছু? ভোরের দিকে গিয়েছিলাম। জি, এসকেভেটর কে দিয়েছে বা কারা এনেছে জানেন কিছু? না, এটা এরকম স্পেসিফিক। আচ্ছা, ওটা আপনার কাছে প্রশ্নও না। আপনার কাছে প্রশ্ন হচ্ছে ধানমন্ডি 32 নম্বরের ঘটনা আগামী দিনের গণতন্ত্রের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই শঙ্কা প্রকাশ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেছেন এই ধরনের বিশৃঙ্খলা গণতন্ত্রকে ধ্বংস করতে পারে, এর পেছনে ভারতের কোনো হাত আছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেছেন তিনি। জানান ধানমন্ডি হাফিজ বলেছেন এবছরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া জরুরি। তিনি অভিযোগ করেছেন গণতন্ত্র বিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। 32 নম্বরের ঘটনা গণতন্ত্রের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াবে বলে আপনাদের মনে হয় কিনা? না, এটি গণতন্ত্রের জনতার, সেখানে 4টা থেকে 3টা মেসেজ দেওয়া হয়েছে, 3 গ্রুপকে। প্রথমত হয়েছে সরকারকে স্পষ্ট মেসেজ এটি যে সরকার যদি গণহত্যাকারীদেরকে বিচার না করে তাহলে জনগণ তখন জনগণের সরকারের প্রতি অনাস্থা হয়ে তারা এই ধরনের বিচার নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি, কারণ আমরা দেখেছি স্পষ্টভাবে গতকালকের আগ পর্যন্ত শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন কিংবা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সালাউদ্দিন গতকালকে তারা এসে স্পষ্ট করছেন যে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতিতে ফিরতে পারবে না কিংবা ভোটে ফেরানো উচিত না। এর পূর্বে তারা যে বক্তব্যগুলো দিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না সেটা জনগণ সিদ্ধান্ত নেবে। জনগণ তো 5ই আগস্ট সিদ্ধান্ত নিয়ে গিয়েছে, স্পষ্ট সিদ্ধান্ত, তারা 5ই আগস্ট আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নিয়ে গেছে, কিন্তু তারপরও তারা হচ্ছে এই বিষয়ে তাদের সিদ্ধান্ত নেয় নাই। তাহলে সে যদি বলে যে জনগণ সিদ্ধান্ত নিবে, তাহলে আমি গতকালকের এই যে জনতা যে সিদ্ধান্ত নিয়েছে, এটা মির্জা ফখরুল ইসলাম যে বলছেন জনতার সিদ্ধান্ত নিবে, সেই সিদ্ধান্ত জনগণ একটি নিয়েছে। দ্বিতীয়ত বিষয় যেটি হচ্ছে এটি হচ্ছে আওয়ামী লীগের প্রতি একটি মেসেজ। এখানে যে জনগণ গেছে সেখানে তারা বলছে যে মেজর হাফিজ উদ্দিন সে বলছেন যে কারা গিয়েছে কি, সেখানে আমি মনে করি অনেকগুলো রাজনৈতিক দলের কর্মী থাকতে পারেন, সাধারণ জনগণ থাকতে পারেন এবং সব ফরম্যাটের লোকজনই থাকতে পারেন। সেই জায়গার থেকে আমি মনে করি যে এটি 3টি অংশকে একটি সুস্পষ্ট বার্তা, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের একটি বার্তা, সরকারের প্রতি বার্তা এবং একই সাথে আওয়ামী লীগ এবং ভারতের প্রতি একটি বার্তা। দ্বিতীয়ত বিষয় হচ্ছে সরকার থেকে মেজর হাফিজ সন্দেহ করছেন এটা ভারতের ষড়যন্ত্রের অংশ হতে পারে এবং সেই ফাঁদে পা দেওয়া হয়েছে। আমরা সরাসরি ষড়যন্ত্র ওইভাবে দেখি না। আমরা মনে করি যে এটি হচ্ছে অনেকগুলো বিষয়ই আছে। সেটি হচ্ছে যে জনগণ হচ্ছে এখানে পুরো মানে এক ধরনের আস্থাহীনতায় ভুগতেছে, সেই জায়গায় তার একটা বহিঃপ্রকাশ এবং একই সাথে শেখ হাসিনার যে আপনার স্পষ্টভাবে হুমকি, মানে আপনার হচ্ছে এখনো খুন করার তার ভিতরে যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতি মানুষের এক ধরনের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কি বার্তা যাবে আমাদের দেশে যা হলো গতকাল সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত? যদি জনগণ সেভাবে সিদ্ধান্ত নিত তাহলে 5ই আগস্ট কিন্তু সুস্পষ্টভাবে ঘটতো না। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এটি স্পষ্ট যে ট্রাম্প আসার পরে এখানে হচ্ছে এখানকার একটা অংশ বুঝতে চাচ্ছে যে আন্তর্জাতিকভাবে সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না, সরকার ব্যর্থ হচ্ছে। এই জিনিসগুলো দেখিয়ে সামনে হচ্ছে ট্রাম্পের সাথে মোদির বৈঠক থাকতে পারে, সেখানে ভারত অনেক কিছু আগাতে পারবে, কিন্তু সেটি আসলে বিষয়টি ওইরকম নয়। কারণ হচ্ছে ভারতে আমেরিকার যে পররাষ্ট্রনীতি, বিশেষ করে ট্রাম্পের যে পররাষ্ট্র, সেটি তার দেশ কেন্দ্রিক। বহির্বিশ্বে তিনি কিন্তু খুব বেশি মনোযোগ দেন না, বরঞ্চ আমেরিকায় যারা হচ্ছে যেসব ভারতীয় মানে অবৈধ অভিবাসীরা ছিল তাদেরকে কিন্তু আরো শপথ গ্রহণের আগে তিনি টুইট করেছেন বাংলাদেশকে নিয়ে। জি, শপথ গ্রহণের আগে ট্রাম্প টুইট করেছেন, গ্রহণের আগের যে টুইট ছিল সেই টুইট তারা লবিং এর মাধ্যমে করিয়েছেন এবং সেটি অন্য একটি ছিল, কিন্তু এখন এরপরে কিন্তু আপনি দেখেন যে তার স্পষ্ট অবস্থান কিন্তু সরাসরি ইন্ডিয়ার পক্ষে না। যথাসময়ে আনুষ্ঠানিক বিবৃতি দিবে। আর ভাবনার কথা যদি বলেন, বিএনপি তো একেবারে 17-18 বছরের একেবারে খুব কঠিনভাবে নির্যাতিত দল নিকল, ভুলে গেলে তো চলবে না যে আমাদের মানে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে কি নৃশংসভাবে কিংবা কি অমানবিকভাবে এবং কতখানি বেইজ্জতির সাথে বের করে দেওয়া হয়েছিল স্রেফ ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থের জন্য। আপনার সিগনিফিক্যান্স
কোনটার নাই, সিগনিফিক্যান্স কোন নেতার নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান বাংলাদেশে, কিংবা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান, কিছুই তো তখন মাথায় রাখা হয়নি, রাতারাতি গুড়িয়ে দেওয়া হয়েছিল। আমাদের তো খুব গভীর ক্ষত আছে এটা নিয়ে। এই সেই বাড়ি, যেই বাড়িতে তিনি দীর্ঘদিন ছিলেন, তিনি সেই নারী, যেই নারী ৭১-এ পুরো সময়টা যুদ্ধবন্দী ছিলেন, তিনি সেই নারী তার শিশু সন্তানদের নিয়ে। তার বাড়িতে তো মাসিক ১৫০০ টাকা ভাতা পৌঁছাতো না, যেটা ৩২ নম্বরে পৌঁছাতো। কাজে ওই অবস্থায় ওই বাড়িকে একেবারে মানে মুহূর্তের মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তিকে, একটা মানুষ তখন একটা শব্দ করেননি, একটা টু শব্দ কোনো সুশীলের মুখ থেকে, কোনো সাংবাদিকের মুখ থেকে আসেনি। বরং কতখানি একজনকে ক্যারেক্টার অ্যাসাসিন করা যায় আমরা এখনকার সময়ে যখন এই নিউজগুলো আসছে আমরা দেখেছি। কি বলছেন? আমি বলছি যে আমরা কিন্তু কোনো রিয়াকশন দেইনি, কিন্তু আমরা কিন্তু সেই ক্ষতটা খুব গভীরভাবে বহন করি। এবং সেই কারণে নানিকাল, আমি একটু জবাবটা দেই, আমি সেই কারণেই আমরা কিন্তু কখনোই চাই না যেগুলোর পুনরাবৃত্তি ঘটুক, কোনো ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ হোক। গোটা বিষয়ে এটা দল হিসেবে যদি বিএনপি বা বিএনপির মানে ক্ষমতার আশেপাশে কোথাও থাকতো, এটা সর্বোচ্চভাবে আমরা চেষ্টা করতাম যেন না ঘটে। কিন্তু যেটা ঘটেছে সেটা তো আপনার এইটাও তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। জুলাই আগস্ট মিলে যেই হাজার হাজার মানুষ মারা গেছে, এই শিশুগুলোর যে মৃত্যু ঘটেছে, এই যে সাধারণ মানুষের যে অসম্ভব রকম ঘৃণা, এই ঘৃণা কিন্তু একেবারে সব ধরনের সীমা ছাড়িয়ে গেছে। দল হিসেবে বিএনপি এখনও যদি প্রয়োজন হয়, আবারও যদি ওই সুযোগ আসে, বিএনপি কিন্তু ৩২ নম্বর ভাঙতে যাবে না, এটা আপনি মাথায় রাখবেন। কারণ আইনের শাসন প্রতিষ্ঠাটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে একটা টার্গেট। আর আপনি যেটা বললেন যে আমাদের হাফিজ সাহেব স্থায়ী কমিটির সদস্য একটা কথা বলেছেন, কথাটা নিয়ে আমি একটা প্রশ্ন করে উত্তর দিতে সহজ হবে। দিল্লিতে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য বিবৃতি দেয়ায় ভারতের কাছে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। ভারত সরকারকে অবিলম্বে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার চেতনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তিনি মানে শেখ হাসিনা ভারতে থাকাকালীন অবস্থায় তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই ধরনের মিথ্যা, বানোয়াট এবং উস্কানিমূলক বিবৃতি দেয়া থেকে বিরত রাখতে ভারতকে অনুরোধ জানানো হয়েছে। শেখ হাসিনা যেন ভারতে মুখ বন্ধ করে রাখেন, এমন চেষ্টা সরকারের পক্ষ থেকে এর আগেও করা হয়েছে, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি খুব একটা লাভ হয়নি। কারণ আপনাদের দলের স্থায়ী কমিটির বাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনা ভারতের ইন্ধন আছে কিনা সেটা